নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার এই শেষ ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এটাই আমার শেষ ব্লগ। ইভেন এরপরে আমি কোনো ব্লগ শ্যুটই করিনি, তার কারণ অনেক আছে। লাস্টে ধীরে ধীরে ব্লগটার মাঝে মাঝে আমি বলতে থাকবো কি হচ্ছে আমার সাথে বা কির জন্য আমি ব্লগ করা বন্ধ করছি। তো প্রথমে আমি ভেবেছিলাম এই নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব সবটা। তো ভাবলাম না, এই ব্লগের মাধ্যমেই শেয়ার করে দিই। আর হুট করে যদি আমি ব্লগ আপলোড না করি তাহলে তোমাদেরও একটু টেনশান হবে। তো সেই জন্যই ভাবলাম যে না, আমি আমার অডিয়েন্সকে বলেই তারপরে আমি আমার ব্লগ করাটা ছাড়বো। তো যাই হোক, সেই ব্যাপার নিয়ে আমি পরে কথা বলছি। আর এদিকে দেখুন, সকালবেলা আজকে আমি সমস্ত ঘরবাড়ি ঝাঁট দিয়ে নিচ্ছি। আজকে আমি আমার আর্লি মর্নিংটা বা রান্নার আগে পর্যন্ত আমার সংসারে কি কাজ থাকে, আর এই গরম পড়ে গেছে, তো এই গরমের সময় আমি কিভাবে নিজের রুটিনটা সেট করছি সেটা নিয়ে আজকের ব্লগটা। আর দেখুন, এদিকে ঘরবাড়ি ঝাড় দিয়ে নিচ্ছে, আর ওদিকে দেখুন মাম্মাম বসে বসে ফোন দেখছে। ওর সকাল হলেই মানে কিছু না দাও ওকে ফোনটা দিতেই হবে, না হলে প্রচণ্ড বায়না করে। তো এইটা নিয়ে না, মানে যতদিন স্কুলে ভর্তি না করছি এইটার কোনো সমাধান আমি খুঁজে পাচ্ছি না। মাম্মামের চেহারাটা তো অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে, এবং এই নিয়ে একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছেন যে দিদি ওকে হচ্ছে কৃমির ওষুধ খাওয়াতে। তো হ্যাঁ, আমিও এটা ভেবেছি, অনেক দিন আগেও আমি ভেবেছি। আমার একটা দিদিভাইও আমাকে বলেছিল যে কৃমির ওষুধটা ওকে খাওয়ানোর জন্য। সত্যি ওর খাওয়া দাওয়া নিয়েই মানে খেতে চায় না। মানে আমার তো একটা হাতের আন্দাজ আছে যে কতটুকু ভাত ওকে আমি খাওয়াবো বা কেমন ও ভাতটা খায়। তো সেই ক্ষেত্রে সেই ভাতও খাচ্ছে না, মানে দুগাল খাচ্ছে, তারপর বলছে আমার গা গোলাচ্ছে, আমার বমি পাচ্ছে, আমার খেতে ইচ্ছা করছে না। তো আর জোর করে খাওয়ালে সত্যিই বমি করে দিচ্ছে। তো সেই ভয়তে আমি খাওয়াচ্ছিও না। এইভাবে তো ফেলে রাখা যায় না। তো আমি সত্যি ডাক্তারের কাছে যাব, এবং কৃমির ওষুধটা আমাদের যে হেলথ আছে সেই হেলথ থেকে যে কাকিমা আসে সেই কাকিমাও আমাকে বলেছিল যে কৃমির ওষুধটা 5-6 মাস অন্তর কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য। তো ওইটা না খাওয়ালেই নয়, ওইটা খাওয়াবো। আর ঠাকুর করে মামামের শরীরটা যেন ঠিক হয়ে যায়। মানে আমি বলছি না যে খুব হেলদি হতে হবে বা খুব মোটা সোটা বাচ্চা হতে হবে, তেমন একদমই নয়। আমি চাই আমার বাচ্চা যেমনই থাকুক যেন সুস্থ থাকে, খাওয়া দাওয়াটা যেন ঠিকঠাক করে। ওর আমি কোনো কিছুতে খামতি দিই না, লেবুর রস থেকে শুরু করে ওর টাইম টু টাইম খাওয়া দাওয়া, স্নান, ঘুমানোর সমস্ত দিকে আমি লক্ষ্য রাখি। তার মধ্যে তো আছে আমার ব্লগ। তো আমি না সব দিকে হয়তো ম্যানেজ করতে পারছি না, বা ম্যানেজ হয়েও যাবে, তো আমি জানি না ভবিষ্যতে কি হবে। তো আর এদিকে দেখুন চালটা ধুয়ে নিচ্ছি, নিয়ে এখন ভাতটা বসিয়ে দেবো। সকাল করে যেহেতু হাজব্যান্ড ভাত খাচ্ছে, সেজন্য সকালবেলা উঠেই আমার আগে ভাতটা বসিয়ে দিতে হয়। কোনো দিন খাই, কোনো দিন খাই না, তবে আমি ভেবেছি সকালবেলা করেই ভাতটা বসিয়ে দেবো। আর এদিকে আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি। আর এই ছোট আলুগুলো এত সুন্দর, খুব তাড়াতাড়ি গলে যায়। আর আমি যখন গ্যাসে ভাত করি না, মানে গ্যাস যদি বাঁচাতে চান তাহলে ভাত যেই ফুটে যাবে না, সেই গ্যাসটা বন্ধ করে দেবেন। তারপরে তোমার ওই 20 থেকে 30 মিনিট পর আবার জ্বালিয়ে দেবেন, একটা ফুট দেবেন, দেখবেন ভাত হয়ে গেছে। অনেকক্ষণ ধরে ভাত ফোটানোর কোনো মানেই হয় না, এবং অযথা ওটা কিন্তু গ্যাসটা পড়ে। আর এদিকে দেখুন এই অ্যাডেনিয়া গাছে কি সুন্দর ফুল ফুটেছে, আমার তো বেশ ভালো লাগলো। এই প্রথম এই গাছটা এনেছি, তো ভাবলাম এখন একটু রোদটা কম উঠেছে, এখন ছাদটা ঝাড় দিয়ে নিই। এরপরে না, মানে সেই দুপুর দিকে যখন আমি ঝাড় দিই তখন খুব টানা রোদ থাকে, আর একদমই ঝাড় দেওয়া যায় না। তো দেখুন বলতেই আবার রোদটা উঠে গেছে। তো ভাবলাম ঠিক আছে, হাত যখন লাগিয়েছি একেবারে ছাদটা পরিষ্কার করেই নিই, আর তারপরে যাব স্নান করতে। একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছেন যে দিদি, তুমি যে পুদিনা গাছটা লাগিয়েছো এত সুন্দরভাবে, কিভাবে পুদিনা গাছের যত্ন নাও, আর এত সুন্দরভাবে বেড়ে উঠলো, তুমি কি দিয়েছো? তো তেমন কিছুই না। তুমি যখন মাটিটাকে রেডি করবে না, মাটিতে নিমখোল, সার্ফ এবং ভার্মি কম্পোস্ট অবশ্যই দেবে, আর পারলে নিমখোল এবং একটু ওই পটাশ দিয়ে দেবে। তো এইগুলো দিয়ে মাটিটাকে খুব সুন্দর করে মাখিয়ে তারপরে গাছটাকে বসাবে, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। এবং মাথায় রাখতে হবে গাছটা যেন ছাওয়া জায়গায় থাকে, খুব একটা ছাওয়া জায়গায় না রাখলেও হবে, যেন একদম সূর্যের আলোটা মানে ডাইরেক্ট না পড়ে, মানে একদম যে খড়খড়ে যে রোদটা সেটা যেন মানে পাতার গায়ে না লাগে।
একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দেবে। আর কি করবে, মাটিটা যেন সবসময় হালকা ভিজে থাকে, একদমই প্যাচপ্যাচে ভিজে না, তাহলে গাছ মরে যাবে। এবং খুব শক্ত মাটি যেন না হয়ে যায়, তাহলেও কিন্তু গাছটা মারা যাবে। তো হালকা হালকা যাতে মাটিটা ভিজে থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর হাত দিয়ে জল দিয়ে ছিটিয়ে ছিটিয়ে জলটা দেবে, তাহলেই কিন্তু পুদিনা গাছ খুব ভালোভাবে তোমার বেড়ে উঠবে এবং খুব ভালো সতেজ হবে এবং পাতাগুলোও কিন্তু খুব বড় বড় হবে। আর পুদিনা গাছ তুমি একটা লাগালে কিন্তু অনেকগুলো হয়ে যাবে, ওর শিকড় যেখানে লাগবে সেখান থেকেই কিন্তু গাছ ওঠে। এদিকে দেখুন আমার পুজোর সমস্ত বাসন মাজা হয়ে গেছে। আর এদিকে দেখুন এই যে ফ্যানটা না বের করলেই নয় এখন ওপরের ঘরের জন্য। ওপরের ঘরে যেহেতু এসিটা নেইনি সেই জন্য আমরা এই ফ্যানটাই ওপরে রাখবো চিন্তাভাবনা করেছি, কারণ সিলিং ফ্যানটা চালালে এতটা গরম লাগে যে ওপরের ঘরে থাকাই যায় না। আর এসি লাগানোর চিন্তাভাবনা এখন নেই, তার কারণ হচ্ছে উপরের ঘরে আমরা থাকিই না বলতে গেলে, তো বেকার বেকার এসিটা লাগানো হবে। আর আমাদের নিচের ঘরে এসি প্রয়োজনই পড়বে না, আমাদের নিচের ঘর এতটাই ঠান্ডা, পুরোনো দিনের ঘর তো গরমকালে ঠান্ডা থাকে শীতকালে গরম থাকে এমনই সিস্টেম। তো যাই হোক 20 ইঞ্চির দেয়াল, মুখের কথা না, 20 ইঞ্চির দেয়াল, এখন 5 ইঞ্চির গাঁথনিও অনেকে করে না, 3 ইঞ্চির গাঁথনি করে। তো সেখানে আমাদের 20 ইঞ্চির দেয়াল, তাপ ঢোকারই জায়গা পাবে না, এতটা ঠান্ডা আমাদের ঘরগুলো। যাই হোক, আর এদিকে দেখুন সমস্ত যা কাজ আছে সেগুলোকে সেরে নিচ্ছি। টিভি, তারপরে এই সাইডের ওয়ালটা সমস্তটা পরিষ্কার করে নিচ্ছি। এই যে গোল্ডেন একটা দেয়াল আছে না এই সাইডটাতে, তো ওখানে তোমরা অনেকেই বলেছো ফটো ফ্রেম রাখার জন্য, আমিও না ভেবেছি ওখানটাতে ফটো ফ্রেম রাখবো। এখনও তো এই ঘরটা ডেকোরেট করা কিছুই হয়নি, ডেকোরেট করব। তো দেখা যাক কিভাবে করি, সবটাই আপনাদের সাথে তো শেয়ার করব। আর এখানে আমি একটু নুন চিনি জল করে রেখেছি এই বোতলটার মধ্যে, মাঝে মধ্যে এটাই খাচ্ছি, তা না হলে আমার প্রচণ্ড লো প্রেশার, তো কাজ করতে করতেই হাঁপিয়ে উঠছি। দীপান্বিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি মানি প্ল্যান্ট গাছ লাগাবো, কি করে লাগাবো একটু বলো না, আমার গাছগুলো কিছুতেই বেড়ে উঠছে না। আচ্ছা, মানি প্ল্যান্ট গাছ লাগানোর কিছু নিয়ম আছে। তো বাসি কাপড়ে মানি প্ল্যান্ট গাছ ধরবে না, এবং যখন পিরিয়ডস হবে তখনও কিন্তু মানি প্ল্যান্ট গাছে তুমি জল দেবে না এবং ধরবে না। আর তুমি যদি মানি প্ল্যান্ট গাছ জলে লাগাও তাহলে কিন্তু তোমাকে 1 সপ্তাহ অন্তর জলটাকে চেঞ্জ করতে হবে, এবং তুমি যদি মাটিতে লাগাও তাহলে অবশ্যই কিন্তু একটু ভার্মি কম্পোস্ট দিয়ে নেবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে গাছ বেড়ে উঠবে। এবং জল দেবে, মাঝে মধ্যেই জল দেবে, মাটিটা যেন সবসময় ভিজে থাকে, একদমই শুকনো হয়ে না যায়, এবং ঠান্ডাযুক্ত জায়গায় রেখে দেবে। আর দেখুন এই যে গাছটা আছে না, এই গাছটা আমি ওপরেই নিয়ে আসলাম, ফুলদানিটা ছিল নিচে, আমি ওপরে নিয়ে চলে আসলাম, কারণ ওইটুকু জায়গার মধ্যে না আমার ঠিকঠাকভাবে আমি হাতই নাড়তে পারছি না ড্রেসিং টেবিলের পাশটাতে। এত বড়টা ফুলদানি, আমি তো প্রথমে ভাবলাম যে খুব ভালো লাগবে হয়তো, তারপর দেখছি আমার নিজেরই কাজের অসুবিধা হচ্ছে, তো ওপরে নিয়ে চলে আসলাম। যে জিনিসটা যে জায়গায় বেশি ভালো লাগে আর কি। গাছ থেকে ফুল তুলে রেখে দিয়েছি, পুজোর বাসন সমস্তটাই তো আপনাদের সাথে শেয়ার করলাম, পুজোর বাসন টাসন সমস্তটাই আমার মাজা কমপ্লিট। এবার সিঁড়িটা ঝাড় দেবো এবং এই ঘরটা ঝাড় দেবো, দেওয়ার পর যাবো স্নান করতে, মাম্মামকেও স্নান করাবো। আর গতকাল গেছিলাম ডাক্তারের কাছে থাইরয়েড চেক আপের জন্য, তো থাইরয়েড টেস্ট দিয়েছে, থাইরয়েডটা রিপোর্টটা আজকে দেবে, তো দেখা যাক কী হয়, ঠাকুর ঠাকুর করছি যেন কিছু না থাকে। থাইরয়েড পরীক্ষা করতে দিয়েছিল অনেক দিন আগেই, তো আমার তো করা হচ্ছিল না, যে আমি ঠিক আছি, আমার কোনো শরীরে অসুবিধা নেই, তো তারপর ভাবলাম না একটা চেক আপ করিয়ে রাখা ভালো, তো ভবিষ্যতের জন্য যদি সেকেন্ড বেবি প্ল্যানিং করি তো সেই জন্য আগে থেকে একটা চেক আপের মধ্যে থাকাই ভালো। তো যাই হোক চলো। আচ্ছা, এবার আমি বলি কেন আমি ব্লগ ছেড়ে দিচ্ছি। আমি আপনাদেরকে এপ্রিল ফুল বানালাম, জানি না কে কে এপ্রিল ফুল হয়েছেন, তো না আমি ব্লগ ছাড়ছি না। তো আজকে 1 এপ্রিল, ভাবলাম আমার বন্ধুদের সাথে বা দিদিভাইদের সাথে একটু মজা করা যাক। আমি যতদিন পারবো ইউটিউবে ভিডিও আপলোড করব আমার দিদিভাইদের ভালোবাসায়। আর আজকের মতন ব্লগটা এত দূরই, একটুখানি মজা করলাম আপনাদের সাথে, তাহলে আসি, টাটা।